আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। ঈদ আশা করি সবাই ভালোভাবে কাটিয়েছো। ঈদের আনন্দ সবার মাঝে বয়ে নিয়ে আসো সুনিবিড় ভালোবাসার সাথে। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, এটি করুণাময়ের কাছে আমাদের একমাত্র কামনা। ঈদ যেখানে সবাই ঘুরে ফিরে আনন্দ করে কাটানোর সময় এবং কাটাবে, এই মহামারী আমাদের সকল আনন্দকে অম্লান করে দিয়েছে। তারপরেও তোমরা ঘরে বসে আনন্দ করবে আর সবার জন্য দোয়া করবে যাতে সবাই সুস্থ থাকে, আনন্দটা নিজের মাঝে ঘরে বসে বিলিয়ে দিবে সবাইকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যে আনন্দ সারা বিশ্বে ছড়িয়ে যেত মানুষের মাঝে, আজ এই মহামারীর কারণে আমরা সবাই বদ্ধ খাঁচার মধ্যে আবদ্ধ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, করুণাময় সৃষ্টিকর্তা যেন অতি সহজে সেটাকে দূর করে নিয়ে যায় এবং মানুষকে স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসে, এই কামনা আমি করি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, অনলাইন ক্লাস এখন তোমাদের একমাত্র ভরসা। অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সকল কিছু করতে হবে এবং আর অ্যাসাইনমেন্টগুলি তোমাদেরকে লিখতে হবে এবং জমা দিতে হবে, সেটাই তোমাদের মূল এখন উদ্দেশ্য। সরকার কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্টগুলি তোমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে এবং করতে হবে, কবে জমা দিতে হবে সেগুলির উপর ভিত্তি করে আমাদের ভবিষ্যৎ রেজাল্ট নির্ভর করবে। তাই তোমরা এগুলিকে অবহেলা করবে না। তোমাদের কাছে আবারও অনুরোধ করছি, অ্যাসাইনমেন্টগুলি তোমরা কলেজ থেকে সংগ্রহ করবে এবং সেগুলি লিখে ভালোভাবে বুঝে নিজের অভিজ্ঞতার আলোকে লিখে সেগুলি জমা দিবে। সেগুলি আমরা মূল্যায়ন করব এবং সেই রিপোর্টগুলি আমাদের সরকার কর্তৃক প্রদত্ত করতে হবে সরকারকে। তাই তোমরা সেগুলিকে অবহেলা করবে না। ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়টি আলোচনা করব। ব্যাংক সমন্বয় বিবরণী কি? ব্যাংক কি জানো তো? ব্যাংক হলো আমানত গ্রহণ প্রদানকারী একটি প্রতিষ্ঠান, যা অর্থের আদান প্রদান করে, গ্রাহকের সেটা আমানতকারী থেকে গ্রহণ করে এবং সেটা ঋণের মাধ্যমে প্রদান করা হয়। ব্যাংক হলো অর্থের বাহক, এর মাধ্যমে সারা বিশ্বের লেনদেনগুলি সংগঠিত হয়। যে বাহকের মাধ্যমে সারা বিশ্বে সমস্ত লেনদেনগুলি সংগঠিত হয়। ব্যাংক সেটাও একটা মুনাফাকারী প্রতিষ্ঠান, সেটা তার উদ্দেশ্য কিন্তু সে মুনাফা অর্জন করার জন্য, কিন্তু সেটা সেবা প্রতিষ্ঠানও বলা যায়, কারণ সেটা জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে আবার সেটাকে ঋণের মাধ্যমে জনগণের মাধ্যমে প্রদান করে। তাই যেহেতু সেটা লেনদেন করে, তাই সেটাকে আমাদের হিসাবে লিপিবদ্ধ করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় করব কীভাবে, কার সাথে? ব্যাংক একটা হিসাব করবে আর তার পক্ষ থাকবে আমানতকারী। আমানতকারী এবং ব্যাংকের মধ্যে যে লেনদেন সংগঠিত হবে, যে হিসাবের সংগঠিত হবে, সেটা সমন্বয় করা হবে। সেখানে সমন্বয়টা কি অনেক সময় দেখা যায় আমানতকারী এবং ব্যাংক সমন্বয়ের মধ্যে হিসাবের মধ্যে গরমিল দেখা দেয়। গরমিলের কারণটা হলো যে এটা যে অনেক সময় দেখা যায় কোনো লেনদেন সংগঠিত হয়, ব্যাংক সেটা লিপিবদ্ধ করে না, আমানতকারী সেটা লিপিবদ্ধ করে ফেলে। অনেক সময় কোনো লেনদেন ব্যাংক লিপিবদ্ধ করে, আমানতকারী সেটা হয়তো জানে না বা সেই সময়ে সেই মাসের মধ্যে জানে না, তখন সেই লেনদেনগুলির মধ্যে কী হয়, অসমন্বয় দেখা দেয়। সেটা সমন্বয় করতে হবে। তাই এই ব্যাংক সমন্বয়টা করার মাধ্যমে আমানতকারী ব্যাংকের মধ্যে যে একটা
মিল সৃষ্টি করতে হবে, ব্যালেন্স করতে হবে, ভুল বোঝাবুঝি দূর করার জন্য এই ব্যাংক সমন্বয় বিবরণী করা হয়। আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর একটি অঙ্ক আজকে আমরা করাবো। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীর দুইটি পক্ষে, একটি হলো আমানতকারী আর একটি হলো ব্যাংক পক্ষ। একটা ব্যাংক হিসাব রাখবে আর একটা আমানতকারী। সেই হিসাবটা দুইটি পক্ষের, একটা হলো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত আর একটা হলো পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত অর্থাৎ আমানতকারী অর্থাৎ ব্যাংকের যে প্রাপ্য হিসাবগুলি যেটি পাবে ব্যাংক সেগুলিকে ডেবিট করবে, অর্থাৎ ব্যাংক সেগুলিকে কি করবে, তার আমানতে করবে। আর যেগুলি ব্যাংক কর্তৃক পরিশোধিত হবে সেগুলিকে কি করবে, বাদ দিয়ে তো একটা ব্যালেন্স তৈরি করবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা অঙ্কের মাধ্যমে যাব। এখন একটা অঙ্ক আমরা করব। আসো আমরা একটা অঙ্কের মাধ্যমে যাই। আমরা অঙ্কটা আগে দেখি, একটা অঙ্কে আসি আমরা। জনাব আতিকের 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক উদ্বৃত্ত 25,800 টাকা। কি বললাম যে জনাব আতিকের 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা উদ্বৃত্ত, ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা উদ্বৃত্ত, ব্যাংকের বইতে পাস বইতে ব্যাংক জমা উদ্বৃত্ত, ব্যাংক বিবরণী পাস বইতে ব্যাংকের উদ্বৃত্ত, ব্যাংকে উদ্বৃত্ত আছে ব্যাংক বিবরণী, অর্থাৎ ব্যাংকে যে বিবরণী করেছে সেই বিবরণীতে ব্যাংকের উদ্বৃত্ত আছে 25,800 টাকা। তার নগদান বই পর্যালোচনা করে নিয়মিত লেনদেনগুলি সংগ্রহ করা, অর্থাৎ নগদান বই পর্যালোচনা করে নিম্নলিখিত লেনদেনগুলি তখন কি হয়, লেনদেনগুলি নগদান বই পর্যালোচনায় নিম্নলিখিত লেনদেনগুলো তখন নিম্ন। এখন আসো প্রথম প্রশ্নটা আমাদের মনে রাখতে হবে, মেইন ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা উদ্বৃত্ত, ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা উদ্বৃত্ত, এই কথা তোমাকে আগে প্রথমে মনে রাখতে হবে। আসো কত, ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা উদ্বৃত্ত 25,800 টাকা। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। চেক জমা দেওয়া হয়েছে কোথায়, চেকটা আমানতকারী ব্যাংকে জমা দিয়েছে, তার আমানতকারী পক্ষ হয়ে যে কোনো ব্যক্তি ব্যাংকে জমা দিয়েছে, কিন্তু ব্যাংক সেটা এখন আদায় করতে পারেনি। অর্থাৎ ব্যাংক যখন আদায় করতে পারবে না তখন ব্যাংক কি কমে যাবে, সেটা ব্যাংক তোমাদের করতে হবে। ব্যাংক আদায় করতে পারেনি, ব্যাংক সেটা আদায় করতে পারেনি, তখন ব্যাংক কমে যাওয়াতে ব্যাংকের উপর ব্যাংকের সাথে সেটা উদ্বৃত্তের সাথে যোগ করতে হবে। ইস্যু তো চেক উপস্থাপন হয়নি, অর্থাৎ ব্যাংক চেক ইস্যু করে দিচ্ছে আমানতকারী পক্ষ হয়ে যাকে, কিন্তু সেটা এখনো উপস্থাপন করে না, অর্থাৎ ব্যাংকে টাকাটা এখনো ইস্যু করছে ঠিকই কিন্তু তুলে নেই নিয়ে, সেই টাকাটা এখনো তুলে নেই, তখন সেটা কি ব্যাংক এখনো রয়ে গেছে, টাকা তুলে ব্যাংক দেবে, সেটা আমরা তখন ব্যাংক উদ্বৃত্ত থেকে সেটা বাদ দিব। ব্যাংকে টাকাটা রয়ে গেছে তাহলে উদ্বৃত্ত থেকে সেটা বাদ দিয়ে দেবো, উদ্বৃত্ত থেকে সেটা বিয়োগ করে দেবো। পাওনাদারকে ইস্যুকৃত চেক এত টাকা যা নগদান বইতে নগদান বইতে আসে 2424 টাকা, নগদান বইতে 2442 টাকা লেখা আছে, অর্থাৎ বেশি লিখে ফেলেছে, উদ্বৃত্ত বেশি হয়ে গেছে, সেটা কমাই দিতে হবে আমাদেরকে। অর্থাৎ 2424 টাকা পাওনাদারকে ইস্যু করছে, কিন্তু ব্যাংক বিবরণীতে লিখে ফেলেছে 2442 টাকা, অর্থাৎ বেশি লিখে ফেলেছে। তাহলে ব্যাংক বিবরণীতে বেশি লেখা হয়েছে, সেটা ব্যাংক থেকে বাদ দিয়ে। অমর্যাদাকৃত চেক 2400 টাকা, অমর্যাদা অর্থাৎ চেক অমর্যাদা হয়ে ফেরত এসেছে, ব্যাংক অমর্যাদা হয়ে ব্যাংক থেকে ফেরত এসেছে, অর্থাৎ ব্যাংক কমে গেছে। কোনো চেক ইস্যু করার পর, কোনো চেক ইস্যু নেই, কোনো চেক জমা দেওয়ার পর সেটা অমর্যাদা হিসাবে সেইটার মূল্যহীন, অর্থাৎ সেই চেকটার কোনো মূল্য নেই, সেটা অমর্যাদা হয়ে ব্যাংক সেটা ফেরত দিয়ে দিচ্ছে, কিন্তু ব্যাংক সেখানে কমে যাওয়াতে ব্যাংক সেখানে কী করবে, ব্যাংক উদ্বৃত্ত বাড়াতে হবে। ব্যাংক সার্ভিস চার্জ এত টাকা এবং তার উপর কোনো আছে ব্যাংক সার্ভিস, ব্যাংক খরচ হয়েছে, ব্যাংকে যে সার্ভিস নিয়েছে তার খরচ নিয়েছে, তার উপর আবার ব্যাংক সেটাও ব্যাংকের খরচ হয়েছে, ব্যাংক কমে উদ্বৃত্ত বাড়াতে হবে। ব্যাংক কমে যাওয়াতে সেটা তার খরচটাকে উদ্বৃত্তটাকে বাড়াতে হবে। ব্যাংক উদ্বৃত্ত 200 টাকা কম লেখা হয়েছে, ব্যাংকের উদ্বৃত্ত কম লিখছি আমরা, ব্যাংক উদ্বৃত্ত কম লেখা হয়েছে। তাহলে এখন ব্যাংক উদ্বৃত্ত কম লিখলে আমরা উদ্বৃত্ত থেকে কী করব, উদ্বৃত্তটা কম লিখছি আমরা, উদ্বৃত্ত থেকে বাদ দিই, উদ্বৃত্ত থেকে বাদ দিই, উদ্বৃত্ত থেকে
উদ্বৃত্ত কম লেখা আছে, উদ্বৃত্তের মধ্যে প্রবেশ হবে, উদ্বৃত্ত কম লিখছি আমরা। প্রাপ্য মোট 5,000 টাকা ও সুদ এত টাকা ব্যাংক কর্তৃক আদায়, অর্থাৎ ব্যাংক টাকা আদায় করেছে, সেটা ব্যাংক আদায় করেছে, মানে ব্যাংক থেকে আদায় করাতে ব্যাংক কি এখানে আমাদের উদ্বৃত্ত বেশি হলে ব্যাংক থেকে বাদ দিতে হবে, অর্থাৎ উদ্বৃত্ত এখানে বেশি হয়ে গেছে, সেটা আমাদের কমা দিতে হবে। ব্যাংক কর্তৃক খরচ এত টাকা, ব্যাংকের সেখানে খরচ হয়েছে 150 টাকা, ব্যাংক খরচ হয়েছে, ব্যাংক থেকে ব্যাংকের সাথে আমাদের সমন্বয়ের সাথে বাড়াতে হবে। প্রশ্ন, ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ কত? আচ্ছা, পরে আবার আমরা আসি, আবার অঙ্কটা আমরা একটু দেখি, কিন্তু আমাদের ব্যাংক চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়, ব্যাংক চেকটা ব্যাংকে জমা দিচ্ছে, এখন ব্যাংক কিন্তু আদায় করে, ব্যাংক উদ্বৃত্ত কম আছে, জমা দিচ্ছে, ব্যাংক এখনো আদায় করতে পারবে না, ব্যাংক উদ্বৃত্ত কম থাকাতে ব্যাংকের উদ্বৃত্তের সাথে সাথে কী করতে হবে, যোগ করতে হবে। তারপরে ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি 8,000 টাকা, ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি, তার মানে কি ইস্যু করছি, চেকটা এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি, ব্যাংক থেকে টাকাটা তুলে নেয়নি, ব্যাংক কিন্তু বেশি আছে, এখন আমরা সেটা কমিয়ে দিই। পাওনাদারকে ইস্যুকৃত চেক 2,424 টাকা, নগদান বইতে 2,442 টাকা লেখা হয়েছে, বেশি লিখে ফেলেছে, ব্যাংক উদ্বৃত্ত থেকে কমাই দিতে হবে বেশি টাকা। অমার্জিত চেক 2,400 টাকা, ব্যাংকে চেক অমর্যাদা হয়েছে, ব্যাংক উদ্বৃত্ত কম আছে, অমর্যাদা হয়েছে, ব্যাংকে সেটা টাকাটা জমা হয়নি, উদ্বৃত্ত কম, সেটা আমরা উদ্বৃত্তের সাথে সেটা কী করবো, যোগ করবো, যেহেতু ব্যাংক উদ্বৃত্ত। ব্যাংক সার্ভিস চার্জ এত টাকা এবং তার উপর ব্যাংক, সেটাও খরচ, ব্যাংক কর্তৃক খরচ, ব্যাংক উদ্বৃত্ত কম আছে, সেখানে বাড়াই দিতে হবে, যেহেতু খরচ করেছে। ব্যাংক উদ্বৃত্ত এত টাকা কম লেখেছে, উদ্বৃত্ত এত টাকা কম লেখেছে, আমরা কম লিখেছি, অর্থাৎ উদ্বৃত্তটা আমাদের কম লিখেছি, উদ্বৃত্ত কম লিখলে কেউ উদ্বৃত্ত বাড়াতে হবে, উদ্বৃত্ত কম লিখলে উদ্বৃত্তটাকে করতে হবে বাড়াতে হবে। প্রাপ্য মোট এত টাকা এত সুদ ব্যাংক কর্তৃক আদায়, ব্যাংক আদায় করেছে, এখন ব্যাংক উদ্বৃত্ত বেশি আছে, সেটা ব্যাংক উদ্বৃত্ত কমাই দিতে হবে। আর ব্যাংক কর্তৃক খরচ এত টাকা, ব্যাংক সেখানে উদ্বৃত্ত খরচ করাতে উদ্বৃত্তকে এখন বাড়াতে হবে, আর আদায়টাকে কমাই দিতে হবে উদ্বৃত্ত। ব্যাংক কর্তৃক প্রশ্ন আমাদের, ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ, ব্যাংক ডেবিটকৃত অর্থ মানে ব্যাংক ডেবিট কত টাকা করেছিল, সেটা খরচ করেছে, সেই অর্থটা ডেবিট উদ্বৃত্ত। কী কী খরচগুলি ডেবিট করেছে সে, যেমন আমাদের পাওনাদারকে ইস্যুকৃত চেক এত টাকা বেশি লেখা হয়েছে, অর্থাৎ ইস্যুকৃত চেক এত টাকার মধ্যে এত টাকা বেশি লিখে ফেলেছি আমরা, তাহলে সেটা বেশি লেখাটা আমাদের কী করে, সেটাকে আমরা ডেবিট করতে হবে। সার্ভিস চার্জ এত টাকা এবং এত টাকা, সেটাও আমাদের ডেবিট করতে হবে। তারপরে ব্যাংক কর্তৃক আদায় খরচ, সেটা আমাদের ডেবিট করতে হবে, এই খরচগুলি কী হবে, ব্যাংক ডেবিট, অর্থাৎ যে খরচগুলি ব্যাংক কর্তৃক করা হয়েছে সেগুলিকে ডেবিট করে দিতে হবে, সেগুলি ডেবিট করতে হবে, মেমোরান্ডাম বলা হয়, অর্থাৎ যেগুলি চেক ব্যাংক কর্তৃক হয়েছে সেগুলিকে আমরা ডেবিট করতে হবে। আসো আমরা অঙ্কে যাই। এখন আমাদের অঙ্কটা হচ্ছে, আমাদের অঙ্কে যেতে হবে। প্রিয় ছাত্রবৃন্দ, মেইন হলো প্রশ্নটাকে তোমাকে আগে অনুধাবন করতে হবে, প্রশ্নটাকে তুমি আগে বুঝতে হবে এবং সেটাকে অনুধাবন করার পর তোমাকে সেটাকে প্রয়োগ করতে হবে। তোমাকে প্রশ্নটাকে আগে অনুধাবন করতে হবে প্রথম ভালোভাবে, তারপরে সেটাকে প্রয়োগ করতে হবে। কীভাবে প্রয়োগ করবে, বিশ্লেষণের মাধ্যমে, বিভিন্নভাবে বিশ্লেষণ করে তার প্রয়োগ করতে হবে। আসো আমরা অঙ্কে যাই, বসে দিতে হবে আমাদের। ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ, ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ,
প্রশ্নটা আমাদের কি, যে ডেবিটকৃত কত টাকা ইস্যুকৃত চেক বেশি লেগেছে, ইস্যুকৃত চেক পরিশোধ, ইস্যুকৃত চেক পরিশোধ, ইস্যুকৃত চেক পরিশোধ, ব্যাংক কর্তৃক পরিশোধ। পরিশোধ করো 2424 টাকা। 2 নম্বর, ব্যাংক চার্জ সার্ভিস খরচ এবং তার ভ্যাট, ব্যাংক সার্ভিস চার্জ, ব্যাংক সার্ভিস চার্জ কত ছিল, আমাদের প্রশ্ন ছিল কত, সার্ভিস চার্জ ছিল 1000 টাকা, তারপর ভ্যাট, এটা 150 টাকা। তারপরে চেক আদায় খরচ, চেক আদায় খরচ, চেক আদায় করতে কত টাকা খরচ হয়েছে আমাদের, সেটা 150 টাকা। ব্যাংক এগুলিকে ডেবিট করবে, খরচকৃত টাকাটাকে ডেবিট করবে। এত টাকা তাকে ব্যাংক ডেবিট করতে হবে, ব্যাংকে ডেবিটকৃত অর্থের পরিমাণ। তাহলে কী হলো, ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ, অর্থাৎ ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ, ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ যেটা ব্যাংক কর্তৃক পরিশোধিত খরচ করা হয়েছে। ব্যাংক ইস্যু করছে এত টাকা, ব্যাংক কর্তৃক পরিশোধিত, ইস্যুকৃত চেকের ব্যাংক কর্তৃক পরিশোধ করেছে, ব্যাংক সার্ভিস চার্জ এত টাকা, ভ্যাট প্রদান এত টাকা, চেক আদায় করেছে এত টাকা, এটা তার ডেবিটকৃত অর্থের পরিমাণ। কত কত টাকা সে ডেবিট করলো, সেটার অর্থের পরিমাণটা হলো সে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ, কত টাকা সে ডেবিট করবে, অর্থাৎ প্রদান করেছিল, খরচ করেছিল সেটা। আবার বলো, ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ, অর্থাৎ ব্যাংক ইস্যু করেছে চেক এত টাকা, ব্যাংক সার্ভিস খরচ, ভ্যাট প্রদান এবং আদায় খরচ, সেগুলো ব্যাংকের ডেবিটকৃত অর্থের পরিমাণ। তারপরে আসুন খ, আবার আমরা ক্ষয়ে যাব। ব্যাংক সমন্বয় বিভাগ, ব্যাংক সমন্বয়ের ঘর কয়টা, 3টি, টাকার ঘর 2টি আর বিপদ। প্রথম পয়েন্ট হলো ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা, ব্যাংক বিবরণীতে ব্যাংক উদ্বৃত্ত 25,800 টাকা, 25,800 টাকা। যেগুলি ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, অর্থাৎ ব্যাংক কর্তৃক ক্রেডিট করা হয়েছে, সেগুলি এখন ডেবিট করতে হবে, সেগুলিকে আমরা ডেবিট করব। ব্যাংক কর্তৃক যেগুলি ক্রেডিট করা হয়েছে সেগুলি এখন ডেবিট করব।
ব্যাংক কর্তৃক ক্রেডিট করা হয়েছে কি, প্রথমে আসো চেক জমা দেওয়া হয়েছে, আদায় হয়, ব্যাংক কর্তৃক আদায় হয়। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, চেক জমা দিয়েছে এখনো ব্যাংক কর্তৃক, সেটা আদায় হয়নি। কত টাকা? 5,600 টাকা। আর কি, আর হলো যেটা আমাদের অমর্যাদাকৃত চেক, ব্যাংক অমর্যাদা করেছে, অমর্যাদাকৃত চেক, ব্যাংক যেগুলি চেক করেছে সেটি যোগ করবে। ব্যাংক কর্তৃক ক্রেডিটটা এখন সেটা ডেবিট হবে, ব্যাংক কর্তৃক অমর্যাদা দিচ্ছেন যেটা ব্যাংক ক্রেডিট, এখন সেটা ব্যাংকে ডেবিট করতে হবে, যেটাকে তুমি 5,600 টাকা। তারপরে আসো ব্যাংক সার্ভিস চার্জ উইথ ভ্যাট। এক 1,000 যোগ ভ্যাট হলো 150, 1,150 টাকা। আর হলো ব্যাংক আদায় ঋণ আদায় খরচ। করে আমরা নিয়ে যাবো, সেটি ব্যাংক কর্তৃক ক্রেডিট ছিল সেটা ডেবিট করছে, ব্যাংকে যেটি ক্রেডিট সেটি এখন ডেবিট করবো উল্টাটা, যেহেতু ব্যাংক কর্তৃক। আসো কত টাকা আসে? 9,300 টাকা। $35,100 টাকা, সেটা হলো কত? 35,100 টাকা। এখন আসো কোনটা আমাদের বাদ দিল? ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, যদি ডেবিট সেটি এখন ক্রেডিট করবে। ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি, সেটা উপস্থাপন করেনি, ব্যাংকে এখনো উপস্থাপন নেই, সেটা ব্যাংক ডেবিট ছিল এখন সেটা ক্রেডিট করে দিব আমরা। ব্যাংক যেটা ডেবিট ছিল সেটা এখন ক্রেডিট, 8,000 টাকা। যেহেতু আমাদের ব্যাংক উদ্বৃত্ত আছে, সে ডেবিটটা এখন ক্রেডিট হয়ে যাবে। তারপরে বেশি লেখা, যেটা কোন ব্যাংক ইস্যু বেশি লিখেছে, ইস্যুকৃত চেক বেশি লেখা হয়েছে, $2,442 টাকা ছিল, 2,424 টাকা। বেশি লিখছি কত আমাদের? 18 টাকা, 18 টাকা আমরা বেশি লিখে ফেলেছি, বেশি আমরা ব্যাংক ডেবিট করেছি এখন ক্রেডিট করে দেব, ব্যাংকে বেশি লিখেছি এখন ডেবিট করছি ক্রেডিট করে দেব। তারপরে ব্যাংক উদ্বৃত্ত কম লেখা হয়েছে, ব্যাংক উদ্বৃত্ত কম লিখেছি আমরা, ব্যাংক উদ্বৃত্ত কম লিখেছে, অর্থাৎ ব্যাংকটাকে উদ্বৃত্তটাকে কম লিখেছে, ব্যাংক ডেবিট ছিল এখন ক্রেডিট করে দেব। ব্যাংক উদ্বৃত্ত কম লেখা হয়েছে 200 টাকা, উদ্বৃত্ত আমরা কম লিখেছি। তারপরে আসো প্রাপ্য বিল আদায়, প্রাপ্য নোট।
প্রাপ্য নোট আদায় আদায় করলাম এবং সেটা সুদ, নোট ও সুদ আদায়, নোট ও সুদ আদায়, প্রাপ্য নোট ও সুদ আদায় দুইটা মিলে। প্রাপ্য নোট ছিল কত টাকা? প্রাপ্য নোট ছিল 5,000 আর আদায় খরচ ছিল 200। আমাদের ডেবিট ছিল ব্যাংকে, ক্রেডিট করে দিলাম। কত আসে? যোগ করলে আমাদের কত আসে? 13,418 টাকা। আসো এখন উদ্বৃত্ত কি হবে? 2, 8, 5, 6 হাতে আছে 1, 5, 1, 2, এত টাকা হলো আমাদের কি আসে। এখন আমাদের এই উদ্বৃত্তটা কি লিখবো? আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংকের মধ্যে। এখন নগদান বইয়ের উদ্বৃত্ত ব্যাংকে এত টাকা আছে। নগদান বই অনুযায়ী ব্যাংকের উদ্বৃত্ত ছিল এত টাকা, এখন নগদান উদ্বৃত্ত আছে এত টাকা। এখন এই সমন্বয়টা তখন মিলে যাবে। নগদান উদ্বৃত্ত এত টাকা, ব্যাংকে এত টাকা উদ্বৃত্ত ছিল, এখন পর মিল সব কিছু করার পর দেখা যায় নগদান উদ্বৃত্ত এত টাকা। এটা হলো আমাদের দুই দিকে তখন ঠিক হয়ে যাবে, উদ্বৃত্ত জিনিসটা মিলে যাবে। তাহলে বোঝা গেল কি যে ব্যাংক বিবরণীতে উদ্বৃত্ত থাকাতে ব্যাংক যেটি ডেবিট সেটি আমরা ক্রেডিট করব, যেটি ক্রেডিট ছিল সেটি ডেবিট করেছি, আর যেটি ডেবিট ছিল সেটা ক্রেডিট করেছি, ডেবিটগুলি ক্রেডিট করেছি, বাদ দিয়ে দিয়েছি। এই হলো আমাদের অর্থাৎ ব্যাংকে উদ্বৃত্ত ছিল এত টাকা, ব্যাংকে হিসাবের বইতে চেক জমা দিয়েছে আদায় করতে, সে আদায় করতে পারেনি, ব্যাংক ক্রেডিট ছিল এখন ডেবিট করে দিলাম। আমাদের কাছে চেক ক্রেডিট ছিল ডেবিট করে দিলাম, সার্ভিস চার্জ ক্রেডিট ছিল ব্যাংক ডেবিট করে দিলাম, বিল আদায় খরচ হচ্ছে ক্রেডিট ছিল ডেবিট করে দিলাম। আর ইস্যুগুলো বলছে ব্যাংক ডেবিট ছিল ক্রেডিট, ব্যাংক যেগুলি ডেবিট আছে সেগুলি আমরা বিয়োগ করে বাদ দিয়ে দিলাম, ক্রেডিট করে দিলাম। এ হলো ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক। তোমাকে যখন ব্যাংক বিবরণীতে উদ্বৃত্ত থাকবে তখন আমাদের ব্যাংক যেগুলি ক্রেডিট সেটিকে আমরা ডেবিট করবো, আর যেটি ডেবিট ছিল সেটিকে ব্যাংক ক্রেডিট করে দেবো, সেটি বাদ দিয়ে দেবো। এই হলো ব্যাংক সমন্বয় বিবরণী। এই ছাত্রছাত্রীবৃন্দু, সেটা তোমাকে অঙ্কটা করার সময় মনে রাখতে হবে, ব্যাংক জমা উদ্বৃত্ত বলতে ব্যাংকে যে ডেবিট ছিল সেটি ক্রেডিট করবো, আর যেটি ডেবিট ছিল সেটিকে ডেবিট করে দেওয়া। এটি হলো আমাদের সমন্বয়ের অঙ্ক। তারপরে আসব জাবেদা দাখিল। জাবেদার ঘর 5টি, সেটা তো জানো। তারিখ, বিবরণ, 3 পৃষ্ঠা, ডেবিট টাকা, আমরা প্রয়োজনীয় জাবেদা করছি, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা প্রয়োজনীয় খরচগুলি আমরা জাবেদাগুলি করি। যেমন আমাদের বলছি বেশি লিখছি, এখন আমরা কি লিখবো? যে বেশি লিখছি ব্যাংক জমা দিচ্ছি, বেশিটা আমরা অনিশ্চিত হিসাব, ব্যাংক হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ব্যাংকে বেশি লেখা হচ্ছে ব্যাংক ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট, কারণ কি এখানে ব্যাংক বেশি লিখছি, ব্যাংক ডেবিট। আর
অনিশ্চিত, এখন আমরা জানি না, ভুলের কারণে হয়ে গেছে। কত টাকা? 18 টাকা। 18 টাকা। কি লিখবে? যে নগদান বইতে লেখার ভুল সংশোধন। আরেকটা আসলো প্রাপ্য নোট, যেটা আমরা প্রাপ্য পাইলাম, প্রত্যেক প্রাপ্য আদায়। প্রশ্নটা কী ছিল? যে অমর্যাদিত চেক 2400 টাকা, অমর্যাদাকৃত চেক যদি অমর্যাদা হয় কী হয়? অমর্যাদাকৃত চেক। সেটা যাবে করো, কিন্তু অমর্যাদা হলে কী হবে? প্রাপ্য হিসাব অমর্যাদা কার কাছ থেকে? বানাদার কাছ থেকে, জানাদার কাছ থেকে আমরা পাবো আমরা ডেবিট, যেহেতু অমর্যাদা হিসেবে প্রাপ্য হিসাবে দানাদার কাছ থেকে ব্যাংক হিসাব পেটে। তারপরে আসো সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ হিসাব ডেবিট, আমাদের হিসাব ক্রেডিট। সার্ভিস চার্জ ডেবিট। সার্ভিস চার্জ কত টাকা ছিল আমাদের সাথে? ভ্যাট সহ। সার্ভিস চার্জ হিসাব ডেবিট, ভ্যাট সহ ছিল। ডেবিট ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক কর্তৃক কেটে যাচ্ছে, ব্যাংক হিসাব। এখন আসো সার্ভিস ছিল 1,150 টাকা ছিল ভ্যাট, 1000 টোটাল রেট হলো 1,150 টাকা। ভ্যাট সহ সার্ভিস চার্জ পরিশোধ, ভ্যাট সহ একবার ভ্যাট সহ পরিশোধ, ভ্যাট সহ সার্ভিস চার্জ পরিশোধ আদায় খরচ। ডেবিট না ব্যাংক হিসাব ডেবিট। সেটা 150 টাকা। চেক আদায় খরচ পরিশোধ। এখন যোগ করলে করতে পারো, তারপরে যোগ করে দাও। 24,000 টোটাল যোগফল কত আসে? 9,118। কিসের আবার সরি, একটা এন্ট্রি আছে আমরা করে নিই, 4টা এন্ট্রি দেখাই দিই। 4টা প্রয়োজন যাবে, তখন 4টা দেখাবো 4 নম্বরের জন্য। তাহলে অনিশ্চিত হিসাব কেন হলো? ব্যাংক বেশি লেখাতে সেটা অনিশ্চিত, ব্যাংক বেশি লিখছি, ব্যাংক ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তারপরে প্রাপ্য ব্যাংক কর্তৃক অমর্যাদা হলো প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সার্ভিস চার্জ খরচ, ভ্যাট খরচ, ব্যাংক হিসাব ক্রেডিট। আদায় করেছে ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যোগ করলে কত আসে দেখো? 8 5 5 10 11 2 3 7 7 1 3 3718। 4টা এন্ট্রি আমরা যদি 4 নম্বর প্রয়োজনীয় 4টা এন্ট্রি আমরা দেখব, প্রয়োজনীয় 4টা এন্ট্রি আমরা দেখিয়ে দেব।
এভাবে জাবেদাগুলো, অর্থাৎ ব্যাংক যেটা ডেবিট হবে সেটা ব্যাংক ডেবিট। যেমন বেশি লিখেছি তাহলে আমরা ব্যাংক হিসাব ডেবিট, এখন অনুচ্ছেদ হিসাব ব্যাংকে বেশি লেখাতে ব্যাংক ডেবিট, অনুচ্ছেদ হিসাব ক্রেডিট। আর যখন অমর্যাদা হয় তখন প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে আসো ব্যাংক সার্ভিস চার্জ, ভ্যাট হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আদায় খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সেটা আমাদের জাবেদাতে আমরা জানি, যেহেতু আমরা ব্যাংক ডেবিট যেটি ক্রেডিট করা হয়েছে সেটিকে আমরা ডেবিট উদ্ধৃত